বৃদ্ধাশ্রমের প্রয়োজন রয়েছে সমাজে। বেলাভূমির 15তম প্রতিষ্ঠা দিবসে বললেন ডাক্তার কুমারকান্তি দাস। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছে আমি সুস্মিতা। বুধবার 15তম বর্ষে পদার্পণ করল করিমগঞ্জ সেবা সংস্থা পরিচালিত বৃদ্ধাশ্রম বেলাভূমি। আজ সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস এবং বিশিষ্ট সাংবাদিক বার্তালিপির সম্পাদক অরিজিৎ আদিত্য। উদ্বোধন অনুষ্ঠান শেষে ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তীর পৌরোহিত্যে শুরু হয় আলোচনার আসর। এতে সংস্থার সূচনা লগ্ন থেকে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বেলাভূমির সম্পাদিকা অপর্ণা দেব। বিশিষ্ট অতিথির ভাষণে অরিজিৎ আদিত্য বলেন, ভারতের মধ্যে কেরল রাজ্যে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে এবং বিশ্বের মধ্যে নড়বে। বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে কিছু নেতিবাচক চিন্তাধারা চলছে বলেও মন্তব্য করেন তিনি। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস তার বক্তব্যে বেলাভূমির এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে। গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঝুমা দাস। ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বেলা দে চৌধুরী। আড়ম্বরে নয়, সবাই এতদিন যেভাবে আমাদের সাথে ছিলেন ভাবতে পারিনি আজকে একটা ঝলগুটি পায়ে শতবর্ষ। চলে এসে যখন আমরা এই দিনটি উপস্থিত হই, বলতে পারা যায় যে আমরা নিজেদের ফিরে দেখছি, ফিরে তাকাচ্ছি যে আমরা কতটুকু কি করলাম, যতটুকু চেয়েছি, যতটুকু স্বপ্ন দেখেছিলাম, যতটুকু ভালোবেসে এগিয়ে যেতে চেয়েছিলাম, কতটুকু পেরেছি সেটা আপনারা দেখবেন। কেন আপনারা না থাকলে একটা দিনের একটা মুহূর্ত আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। তাই আজকের এই দিনে আপনাদের সবাইকে আমরা সুন্দরভাবে, আমরা যে সুপরিকল্পিতভাবে এগিয়ে চলতে চাই সেভাবে যেন এগিয়ে চলতে পারি। এবং আজকের দিনে যাকে শ্রদ্ধা নিবেদন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা বিশেষভাবে জরুরি, তিনি হচ্ছেন যারা আমাদের এই ভূমিটুকু দান করেছেন বসত বাড়ি সহ। তারা হচ্ছেন মাননীয় শীতাংশু ভট্টাচার্য এবং শিবেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। তাদের একমাত্র উত্তরাধিকারী যিনি ছিলেন, যার অকাল প্রয়াণে এই পরিবার বলা যায় সমাজ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলেন। আমি যখন প্রথম দেখতে এসেছি আমার মনে হয়েছে এটি একটি আনঅফিসিয়াল বৃদ্ধাশ্রম ছিল। দেখা কেন 3 জনই ছিলেন 70, 4 জনই বলা যায়, একজন শিক্ষক থাকতেন। তো পরবর্তীতে আলাপ আলোচনায় ওনারা আমাদের হাতে তুলে দিয়েছেন। মোটামুটি রিপিটেশন হবে, কিন্তু আমার মনে হয় রিপিটেশনটা প্রয়োজন। প্রথমেই আজকে সকালে যে বক্তব্য ছিলেন সুভাষ বাবু, উনি খুব এমফেটিক্যালি বলেছেন যে আগে বৃদ্ধাশ্রম বললে পরে লোকের মনে একটা নেগেটিভ অ্যাটিটিউড আসতো। এটা অরিজিৎ বাবু বলেছেন, কিন্তু আমার মনে সেই যুগটা এখন চলে গেছে। এবং আমরা চাই বা না চাই, আমরা কিন্তু সো কল্ড ওয়েস্টার্ন সভ্যতা ওদিকে এগোচ্ছি। ওয়েস্টার্ন কান্ট্রিতে ওল্ড এজ হোম আজকে থেকে প্রায় 100 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে আবাসিকরা থাকেন, তাদের শেষ জীবনগুলি ওখানেই কাটান। আমি যখন প্রথম আমেরিকায় গিয়েছিলাম, ওখানে আমার দেখে খুব খারাপ লেগেছিল, তখন আমি একটা কী দেশে এলাম। সেখানে 70-80 বছর পরে ছেলেমেয়েরা ওদের বাবা মাকে ওখানে থেকে বলে নার্সিং হোম বলে রেখে। আমরা নার্সিং হোম বলতে বুঝি হাসপাতাল, কিন্তু ওখানে ওল্ড এজ হোমকে
সাধারণত নার্সিংহোম বলে অভিহিত করা হয়। তো সেটা আমার মনে খুব দাগ কেটেছিল। কিন্তু আমি যখন এই দেশে প্রায় 35 বছর পরে এলাম, তখন এখানকার যে ইয়েটা প্র্যাকটিক্যালিটি, ওটা আমার মাথায় ঢুকলো, যে বুঝলাম যে না, ওরা যেটা করছে ওটাই হয়তো সত্য, এবং হয়তো আমাদের এই পথে এগোতে হবে। এটা আমি বলছি না যে আমাদের ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে হবে, সেটা আমি বলছি না, আমি মোটেই এটা মিন করছি না। কিন্তু আমাদের যে সোশিও কালচারাল সিস্টেম যেটা হয়েছে, ওটার মধ্যে কিছু ইকোনমিও ইনভলভ, ওইটার মধ্যে যদি আমাদের উইথ ডিগনিটি থাকতে হয়, আমাদের কিন্তু ওদিকে এগোতে হবে। আর আমার মনে হয় এরকম বৃদ্ধাশ্রম আরও অনেক প্রয়োজন। আমার দৈনন্দিন জীবনে আমি খুব কম হলেও 20-25 জন লোক রোগীদের মধ্যে দেখতে পাই, যাদের ছেলে মেয়ে এই দেশে থেকেও, এই শহরে থেকে ওদেরকে বর্জন করে চলে গেছে। ওদেরকে হয়তো বললাম তুমি এই ওষুধটা কিনে নিয়ে এসো, বললাম আমি কী করে আনবো, আমার তো কিছু নেই। তখন জিজ্ঞেস করি তোমার ছেলে মেয়ে কি? হ্যাঁ, মেয়ে 3 জন ছিল, বিয়ে হয়ে গেছে, ছেলে 2 জন আছে, ওরা তো আমাকে দেখে না। দিস ইজ দ্য প্র্যাকটিক্যালিটি। আমি রোজ বললাম না, যে খুব কম হলেও 20 জন এরকম পেশেন্ট দেখি। কারণ সুন্দরী মহাসেবা ভবন caters to the poorer class, ওই শ্রেণীর লোকই বেশি আছে। তখন আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি মূলত একজন সাংবাদিক, এবং শুধু সাংবাদিক, এসবটা কোনো সমাজচিন্তক নই। একটা বিশেষণ জোড়া যেতে পারে, সেটা হচ্ছে যে নাটক লিখি আমি, নাটক লেখা আছে, সমাজচিন্তক মুখেই আমি শুনেছি অনেকদিন ধরে, এবং আমার খুব ইচ্ছে ছিল যে বেলাভূমিতে একদিন আসবো। পরপর 2 বছর আমার 2 খুব কাছের বন্ধু বিকাশ সরকার এবং জয়দীপ, ওরা এসে গেছে এখানে, এবং আমার খানিকটা না হিংসেই হচ্ছিল যে আমাকে তো আর কেউ ডাকলো না একবার। তো এইবার যা হোক অপর্ণা দিদি আমাকে ডেকেছেন, এবং আমি এসে প্রথম না এসে যে জিনিসটা দেখলাম, তারাও পথিকপথ, সেখানটাতেই একটা মনটা ভালো হয়ে যায়। সেখানটাতে এবং প্রতিটা রুমের বাইরে যে একটা সুন্দর করে লেখা রয়েছে, এবং মনটা যেটা ভালো লাগা যেটা ছিল, সেটা পূর্ণতা পেয়ে গেল এই যে 2 জনকে যে হুইল চেয়ারে করে যে তুলে নিয়ে আসার সিঁড়ি দিয়ে, এদের জীবনের সঙ্গে জুড়ে থাকার যে তাগিদটা, মানুষের জীবনের ছন্দের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার যে তাগিদ, বা যে দিদি একটা কবিতা পাঠ করলেন, যেটা বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রম বললে আমাদের একটা মনে কোথাও ব্যথা লাগে। অ্যাকচুয়ালি তো পার্থক্য বলুন বা তারুণ্য বলুন, সব তো মনের ব্যাপার। মনটাই হচ্ছে আসল, এই যে সিনিয়রের নাম্বার। তো আর একদম শুরুতে যে স্যার যে বক্তব্য রেখেছিলেন, তিনি একটা খুব খাঁটি কথা বলেছেন, যেটা আমাদের না বৃদ্ধাশ্রম সম্পর্কে, আমাদের বৃদ্ধাশ্রম শুনলে আমাদের নচিকতার গানটা মনে পড়ে যায়। এই গানটা পুরোপুরি একটা নেগেটিভ গান, এবং আমরা যারা মধ্যবিত্ত সমাজে বিলং করি, আমাদের কাছে বৃদ্ধাশ্রম একটা নেগেটিভ শব্দ, কেউ খারাপ হবে না, এটা নেগেটিভ শব্দ। আমার মাও মাঝে মধ্যে আমার উপরে, আমার মা গুয়াহাটি থাকেন, 86 ইয়ার্স, এবং আমার দিদি একসঙ্গে থাকে। আমার দিদিরও যথেষ্ট বয়স হয়েছে এখন, যে হোক আমাদের একটা পারিবারিক কারণে আমাকে শিলচর থাকতে হচ্ছে, পেশাগত কারণে। এবং আমার মা পুরোপুরি সুস্থ, একদমই সুস্থ, মানে দেশভাগের স্মৃতিও পুরো টনটনে মনে রয়েছে। কিন্তু আমার মার পায়ের দিক থেকে একটা প্যারালাইসিস ঠিক না, মানে পায়ের সমস্যা, মা বিছানাতেই থাকতে হয়। তো মাঝে মধ্যে আমার উপর রাগ করলে, অভিমান করলে, আমাকে ফোন করতে, প্রতিদিন ফোন না করলে বলে যে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারি। তো আমাদের মনে এই যে বৃদ্ধাশ্রমটা খুব নেগেটিভ একটা ধারণা নিয়ে রয়েছে, আসলে কিন্তু তা নয়। এটা ঠিক বৃদ্ধাশ্রম কেন বলা হয় আমি জানি না ঠিক। তো আমি খুবই যে এই বিষয়ে খুব একটা জানাও আমার ছিল না, তো যেহেতু একটা আসবো, একটা অনুষ্ঠান হবে, কিছু একটা বলতেই হবে, তো একটু গুগলটা সার্চ করে দেখেছিলাম। তো সবচেয়ে বেশি
বৃদ্ধাশ্রম হয়েছে গুগলের তথ্য, সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম হচ্ছে নরওয়ে। এবং সেখানকার যে বৃদ্ধাশ্রমগুলো, সেগুলো অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রম নয়, সেগুলো হচ্ছে সেখানকার যারা গভর্নমেন্টে রয়েছে, তারাই একটা সর্ট অফ পেনশন দিয়ে যারা বয়স্ক লোক রয়েছে তাদের সেখানে রাখা হয়। এবং আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে কেরলে, 124টা। এটা আমি গুগল থেকে একটুক্ষণ আগেই দেখেছি। তো কেন রাখা হয়, কেন সেখানে বেশি? সামাজিক গঠন বা আমাদের যে পারিবারিক যে বিন্যাস, সেটা কেরলে আমরা সবাই জানি, কেরলের প্রচুর সংখ্যক ছেলে মেয়ে বাইরে থাকে। বাইরে মানে কি, এরা দেশের মধ্যে থাকে না, এরা বিদেশে থাকে। আরব কান্ট্রিতে প্রচুর কেরলের ছেলে মেয়েরা থাকে। বা আমাদের কেরলে সবচেয়ে বেশি বয়স্ক লোকের সংখ্যা, বৃদ্ধ লোকের সংখ্যা সবচেয়ে বেশি কেরলের মধ্যে। ফলে এরা থাকবে কোথায়? সে তো বাইরে থাকে, তার ইচ্ছে থাকলেও সে আসতে পারবে না। এবং এই যে বিনোদনের কথা বলছিলেন যে মানে বাইরে যে থাকাটা, সেটা যে বাবা মাকে অবহেলা করে যাওয়া তার জন্য নয়, কিন্তু পেশাতে যদি যেতেই হবে। আমার এখনো মনে আছে, একবার দুর্গাপূজার সময় আমরা তো ধরুন সাংবাদিক মানুষ, তো ধরুন একটা কিছু একটা অকেশন হলে আমরা ওইটার সঙ্গে রিলেট করে আমরা একটা কিছু লিখি, যেটা আমরা মনে হয় যেটা এই লেখাটা এই ঘটনার সঙ্গে বা এই পার্বণটার সঙ্গে বা এই ডেটটার সঙ্গে খাপ খাওয়াবে। তখন প্রচুর মহিলা আমার পরিচিত যারা একা রয়েছেন, যাদের ছেলেমেয়েরা বাইরে রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। এবং শুধু শিলচরে না, গুয়াহাটিতে আমার একজন দিদি রয়েছেন, তার 2 ছেলে, ওরা হাজব্যান্ডও একদমই বৃদ্ধ এখন, 2 ছেলেই আমেরিকাতে থাকে। তো ওদের জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের পুজোটা কিভাবে কাটে। তো আমি তো আমার মতো করে লিখেছি। পরদিন আপনারা চিনবেন, হয়তো নাম শুনেছেন, নন্দিনী যারা শুরু করেছিলেন, ভবানী চক্রবর্তী, ভবানী চক্রবর্তী, উনি আমার একদম মানে আমার পারিবারিক সম্পর্ক ওদের সঙ্গে। সন্তোষ রঞ্জন চক্রবর্তী, আমার সন্তোষ চক্রবর্তী আর আমার বাবা একদম ছোটবেলা থেকে বন্ধু। তো উনি আমাকে প্রতিদিন ফোন করে বলেছেন যে তুমি কিন্তু এটা ঠিক করো নি, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু যথেষ্ট আরামে আছি, কারণ আমাদের দেখাশোনা করার জন্য আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎকে আমরা স্যাক্রিফাইস করবো, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এই সূত্রে মনে পড়ে যাচ্ছে, বহু আগে একটা লেখা পড়েছিলাম। সেই লেখাটা একটি ছেলে, সে বিদেশে থাকে, সে আসতে পারছে না, তার বাবা মা অসুস্থ, সে আসতে পারছে না, এবং সে তার বাবা মাকে একটা চিঠি লিখছে যে